ইভিনিং ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য ডিজিটাল এডুকেয়ার। আমি তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক কিশোর স্যার চলে আসলাম সেকেন্ড সেমিস্টারের ভূগোল বিষয়ের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সেকেন্ড অধ্যায়ের যে বহির্জাত প্রক্রিয়া পড়ছিলাম, সেখানে আবহবিকার অলরেডি আমরা শুরু করেছি। সেই আবহবিকারেরই একটা গুরুত্বপূর্ণ পার্ট, যেটাকে আমরা শ্রেণী বিভাগে পড়ছিলাম রাসায়নিক আবহবিকার, সেই রাসায়নিক আবহবিকার আজকে আমরা পড়ব। এই রাসায়নিক আবহবিকার পড়ার সময় প্রথমেই আমাদের জানতে হবে কি রাসায়নিক আবহবিকার কি জিনিসটা আসলে। তো রাসায়নিক আবহবিকার এর সংজ্ঞা যদি আমরা দিতে চাই, তাহলে এটা এরকম হবে কি, বায়ুমণ্ডলের অক্সিজেন, জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি উপাদানগুলি শিলার খনিজের সংযোগ সাধক উপাদানগুলির সাথে বিক্রিয়া করে, ঠিক আছে, তারপরে নানা খনিজের সমন্বয়ে গঠিত কঠিন শিলাকে দুর্বল, দ্রবীভূত, বিচ্ছিন্ন বা রূপান্তরিত করে শিথিল শিলায় বা শিথিল উপাদানে পরিণত করে। অর্থাৎ কঠিন শিলাটা রাসায়নিক বিক্রিয়া করে সেটা দুর্বল, নরম, কাদায় বা কাদার মতো একটা শিলায় পরিণত হয়, নরম শিলায়। এই কি যে নরম শিলা যে রূপান্তরিত করছে, যেটা কি মূল শিলা থেকে বিয়োজিত হয়ে গৌণ খনিজে পরিণত হচ্ছে, মূল শিলার সঙ্গে তার কোনো মিল থাকছে না, রাসায়নিক পরিবর্তন হচ্ছে, তাকেই বলা হচ্ছে কি রাসায়নিক আবহবিকার। ব্রিটিশ ভূতত্ত্ববিদ আর্থার হোমস, খুব একজন নামকরা ভূবিজ্ঞানী এবং ভৌগোলিক বটে, তিনি বলেছেন রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে শিলার উপাদানগুলোর পরিবর্তিত দ্রবীভূত হওয়াকে রাসায়নিক আবহবিকার বলে। উইলিয়াম ডি থর্নবেরি আবার কি বলেছে, একাধিক প্রক্রিয়া একসঙ্গে ভূপৃষ্ঠে অথবা ভূপৃষ্ঠের কাছে কোনো স্থানের শিলাকে কি করে রাসায়নিকভাবে বিয়োজিত করলে তাকে রাসায়নিক আবহবিকার বলে। তো এই রাসায়নিক আবহবিকার কোথায় কোথায় দেখা যায়? দেখো, রাসায়নিক আবহবিকার মূলত দেখা যায় নিরক্ষীয় অঞ্চলে, যেখানে বৃষ্টিপাত বেশি হয়, মৌসুমী অঞ্চলে যেখানে উষ্ণতা এবং আর্দ্রতা ও বৃষ্টিপাত দুটাই বেশি, আর আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে এই ধরনের রাসায়নিক আবহবিকার হয়। এই যে একটা পাশেই রাসায়নিক আবহবিকারের ফলে গঠিত একটা ভূমিরূপ, একটা চিত্র দেখতে পাচ্ছ, যেখানে রাসায়নিক আবহবিকারের ফলে গঠিত নানান ভূমিরূপগুলো রয়েছে। এগুলো অবশ্যই পড়বো রাসায়নিক আবহবিকারের ফলে গঠিত ভূমিরূপ পড়ার সময়। এবার রাসায়নিক আবহবিকারের পদ্ধতি চলে আসলো, কী কী পদ্ধতিতে রাসায়নিক আবহবিকার ঘটে। প্রথমেই যে পদ্ধতিটা আসছে সেটা হলো জারণ বা অক্সিডেশন। তো জারণ কি? জারণ হলো অক্সিজেনের উপস্থিতিতে লৌহ জাতীয় শিলার সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় যে মরচে বা আয়রন অক্সাইড বা ফেরাস অক্সাইড তৈরি হয়, তাকে বলা হচ্ছে কি, তাকেই বলা হচ্ছে জারণ প্রক্রিয়া। এই ধরনের জারণ বিক্রিয়া কোথায় কোথায় কোন ধরনের শিলা হয়? মূলত লৌহ খনিজ সমৃদ্ধ শিলা, যেখানে সালফেট, আয়রন, সামান্য কার্বনেট বা সিলিকেট জাতীয় খনিজ আছে, সেই ধরনের শিলাতেই অক্সিজেনের উপস্থিতিতে, অক্সিজেনের সংস্পর্শে বা অক্সিজেন মিশ্রিত জলের সংস্পর্শে রাসায়নিক বিক্রিয়ার এই জারণ প্রক্রিয়াটা সম্পন্ন হয়। পাইরক্সিন, কায়োলাইট হবে এটা, অ্যাম্ফিবোলাস, রায়োলাইট, অলিভিন এই জাতীয় খনিজের ওপর জারণ প্রক্রিয়া সবথেকে বেশি কার্যকর হয়, ঠিক আছে। যেরকম এই জারণ প্রক্রিয়াটার এখানে উদাহরণ দেওয়া আছে, দেখো, এই যে লোহার সঙ্গে দুই অণু লোহার সঙ্গে একটা অক্সিজেন পরমাণুর বিক্রিয়া তৈরি হচ্ছে কি 2FeO, ফেরাস অক্সাইড। এই ফেরাস অক্সাইডের সঙ্গে যখন আবার অক্সিজেনের বিক্রিয়া হচ্ছে, তখন তৈরি হচ্ছে ফেরিক অক্সাইড। আর ফেরাস অক্সাইডের সঙ্গে যখন জলের 3 অণু জল প্লাস অক্সিজেন জলের বিক্রিয়া হচ্ছে, তখন তৈরি হচ্ছে লিমোনাইট জাতীয় শিলার, যেগুলো খুব দুর্বল, নরম প্রকৃতির। যেরকম তোমরা যে মরচে দেখছো, মরচে কি হয়? মরচে লোহার থেকে অনেক দুর্বল হয়, নরম হয়, তাই না, সহজে ক্ষয়ে যায়। তো সেরকমই যে লৌহ জাতীয় খনিজ পদার্থে গঠিত যে শিলাগুলো আছে, সেগুলো এরকম করে জারণ প্রক্রিয়ায় দুর্বলের খনিজে রূপান্তরিত হয়। তারপর কি রয়েছে? অঙ্গার যোজন, কার্বনেশন। কার্বনেশন কি? শিলার মধ্যে উপস্থিত বিভিন্ন খনিজ দ্রব্য যেগুলোর সাথে কার্বন ডাই অক্সাইডের রাসায়নিক বিক্রিয়া হয়, হ্যাঁ, তাকে বলা হয় যে পদ্ধতিতে, যে আবহবিকারে, তাকে বলা হয় কি অঙ্গার যোজন। মূলত বৃষ্টির জল যখন বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে বৃষ্টির জলের ফোঁটাগুলো পড়তে থাকে, তখন বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের সঙ্গে সেই বৃষ্টির জলের কণাগুলোর কি হয়? মিশ্রণ হয়, এবং এই মিশ্রিত জলের ফোঁটা যেটা মৃদু কার্বনিক অ্যাসিডে পরিণত হয়, সেটা যখন ক্যালসিয়াম কার্বনেট বা চুন জাতীয় শিলার মধ্যে পড়ে, তার সঙ্গে বিক্রিয়া করে সেই চুন জাতীয় কঠিন শিলাটাকে দুর্বল ক্যালসিয়াম বাইকার্বনেট বা চুনা পাথরে রূপান্তরিত করে, ঠিক আছে। যেরকম এই যে ইকুয়েশনটা দেওয়া আছে,
CuCO3 ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে কার্বনিক অ্যাসিড H2CO3 কার্বন ডাই অক্সাইড মিশ্রিত জলের বৃষ্টি আকারে পড়লো, তার সঙ্গে বিক্রিয়া করে তৈরি হলো কি ক্যালসিয়াম বাইকার্বনেট, যেটা কি কোয়ার্টজ ছাড়া অর্থোক্লেস, অ্যালবাইড, বায়োটাইট, কার্বনিক অ্যাসিডের সংস্পর্শে এসে তা এইরকম করে রাসায়নিকভাবে বিয়োজিত হয়ে দুর্বল ক্যালসিয়াম বাইকার্বনেটে পরিণত হয়। ঠিক আছে, এটা হলো অঙ্গার যোজন। এই যে কার্বনিক অ্যাসিড মিশ্রিত জল চুনাপাথর বা ক্যালসিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম বাইকার্বনেটে পরিণত করে। গ্রানাইট জাতীয় শিলার মধ্যে কোয়ার্টজ ছাড়া অর্থোক্লেস, অ্যালবাইড, বায়োটাইট এগুলো যদি থাকে সেগুলো কার্বনিক অ্যাসিডের সংস্পর্শে এসে কার্বনেশন বা অঙ্গার যোজন ঘটায়। এবার জল যোজন বা হাইড্রেশন কি? হাইড্রেশন কথাটা বা বাংলায় বলে জল যোজন, অর্থাৎ জলের সংস্পর্শে এসে যখন আবহবিকার হবে, রাসায়নিক আবহবিকার। কীভাবে? যে প্রক্রিয়া শিলা গঠন করে খনিজের সাথে জল যুক্ত হয়ে শিলার গাঠনিক পরিবর্তন হয়, বিয়োজন ঘটে নতুন গৌণ খনিজে পরিণত হয়, তাকে জল যোজন বলা হয়। শিলা খনিজের সাথে জল যুক্ত হলে খনিজের অণুগুলি আলগা হয় এবং তার কাঠিন্যতা হারিয়ে ফেলে। ফুলে ওঠার কারণে খনিজের মধ্যে পীড়নের সৃষ্টি হয় এবং শিলাটি সহজেই বিয়োজিত হয়ে যায়। প্রভাবিত শিলা জল যোজন দ্বারা জিপসাম, ফেলসপার, গ্রানাইট, সায়ানাইট প্রভৃতি শিলায় পরিবর্তিত হয়। শিলা খনিজের উপর জল যোজনের প্রভাব। জল যোজনের ফলে শিলার গঠিত যে খনিজগুলো আছে তার উপর কী প্রভাব পড়ে? এই জল যোজন প্রক্রিয়ায় ক্যালসিয়াম সালফেটের সাথে জল মিশে জিপসাম সৃষ্টি হয় এবং ফেলসপার খনিজের সাথে জল যুক্ত হলে তা কিওলিনাইট কাদায় পরিণত হয়। এই পদ্ধতিকে কিওলিনাইটকরণ বলা হয়। আবার ফেরাস অক্সাইডের সাথে জল ও অক্সিজেন যুক্ত হলে জল মিশ্রিত ফেরাস অক্সাইড গঠন করে। যেমন হচ্ছে CaSO4 ক্যালসিয়াম সালফেট, তার সঙ্গে জল যুক্ত হয়ে জিপসাম তৈরি করলো, CaSO4 2H2O। ঠিক আছে, আবার এই ফেরাস অক্সাইডের সঙ্গে যখন জল যুক্ত হয় তখন এবং অক্সিজেন যুক্ত হয় তখন সেটা জল মিশ্রিত ফেরাস অক্সাইডে পরিণত হয়, যেটা দুর্বল প্রকৃতির। ঠিক আছে, এরপরে রাসায়নিক বিক্রিয়া দেখো আর্দ্র বিশ্লেষণ বা হাইড্রোলাইসিস। এটা কি? হাইড্রোলাইসিস বা আর্দ্র বিশ্লেষণ কি? যে প্রক্রিয়ায় জলের অণু বিয়োজিত হয়ে কি হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়নে বিভাজিত হয়ে যায়, H+ আর OH মাইনাস আয়নে বিয়োজিত হয়ে যায়, তখন এই আয়নের সঙ্গে শিলা গঠন করে যে খনিজগুলো আছে তাদের আয়ন বিনিময় হয় এবং এর সাহায্যে শিলার রাসায়নিক পরিবর্তন ঘটে। যে আবহবিকারটা হয় তাকে বলা হয় আর্দ্র বিশ্লেষণ। ঠিক আছে, সিভি ওয়ালিয়ার এর মতে খনিজ ও জলের মধ্যে রাসায়নিক বিক্রিয়া অর্থাৎ হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন এবং খনিজের মধ্যে রাসায়নিক বিক্রিয়াকে কি বলা হয়? আর্দ্র বিশ্লেষণ। খনিজের সঙ্গে এই বিক্রিয়া এবং জলের আয়নে রূপান্তরিত হওয়ায় কি বলা হচ্ছে কি আর্দ্র বিশ্লেষণ। আর্দ্র বিশ্লেষণ পদ্ধতিতে শিলার খনিজ ও জলের অণু বিয়োজিত হয়ে নতুন এক ধরনের একটা উপাদান তৈরি হয়। প্রভাবিত অঞ্চল, এই খনিজগুলো কোথায় বা এর প্রভাবগুলো কোথায় দেখা যায়, কোথায় এই ধরনের আর্দ্র বিশ্লেষণ বা এই পদ্ধতিগুলো ঘটে থাকে? আর্দ্র বিশ্লেষণ পদ্ধতি দেখা যায়, দেখো সিলিকেট খনিজ ও আগ্নেয় শিলার প্রধান তিনটি খনিজ ফেলসপার, কোয়ার্টজ, অভ্রের উপর আর্দ্র বিশ্লেষণ প্রক্রিয়া অধিক কার্যকারী খনিজের উপর আর্দ্র বিশ্লেষণের হয়ে থাকে। ঠিক আছে, যেরকম সিলিকেট খনিজের উপর আর্দ্র বিশ্লেষণের দ্বারা কর্দম খনিজ বা কেওলিনাইট কাদা কোনায় গঠিত হয়, ধাতব আয়ন ও সিলিকায় দ্রবীভূত হয়। যেরকম হচ্ছে এই অর্থোক্লেস এর সঙ্গে যখন কার্বনিক অ্যাসিড মিশলো এবং তার সঙ্গে জল যুক্ত হলো তখন সেটা কেওলিনাইট অ্যাসিডে পরিণত হলো, সিলিসিক অ্যাসিড এবং পটাশিয়াম ও বাইকার্বনেটে দ্রবীভূত হয়ে একটা দুর্বল খনিজে রূপান্তরিত হলো। ঠিক আছে, এই যে জলের আয়নের মাধ্যমে যখন রাসায়নিক বিক্রিয়া বা রাসায়নিক বিয়োজন হচ্ছে তখন তাকে বলা হচ্ছে জল যোজন। এবার রয়েছে কি দ্রবণ কি সলিউশন। এই প্রক্রিয়া কি শিলায় উপস্থিত যে খনিজ সেটা জল দ্বারা দ্রবীভূত হয়ে রাসায়নিকভাবে শিলার বিয়োজন ঘটাবে যখন ঘটানোকে বলা হয় দ্রবণ। সরাসরি জলের দ্বারা খনিজ পদার্থ যখন দ্রবীভূত হয় না বা গলে যায় না, কিন্তু শিলার অবস্থিত কোনো কোনো খনিজ দ্রব্য রাসায়নিক বিক্রিয়ার ফলে এমন অবস্থায় এসে পৌঁছায় যে সেটা সহজেই দ্রবীভূত হয়ে পড়ে, তখন তাকে বলা হয় কি দ্রবণ। ঠিক আছে, যেরকম চুনা পাথর কিন্তু শক্ত, কিন্তু জলের সঙ্গে যখন সংস্পর্শে আসে তখন সেটা কিন্তু জলের মধ্যে চুন, ডলোমাইট, জিপসাম এই জাতীয় খনিজগুলো কিন্তু দ্রবীভূত হয়, তখন সেই শিলা
খনিজের উপর আর্দ্র বিশ্লেষণের প্রভাবে চুনাপাথর, কার্বনিক অ্যাসিড এই মিশ্রিত বিশেষ চুনাপাথরের সংযোগস্থলে বিক্রিয়ার মাধ্যমে খারাপ আর বিশিষ্ট গুহার সৃষ্টি করে। ঠিক আছে, তো এইভাবে যখন এখানে একটু এটুকু আর বাদ দিতে হবে, এখানে একটু ভুল আছে। তো যখন ক্যালসিয়াম অক্সাইড এর সংস্পর্শে জল আসে তখন সেটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে রূপান্তরিত হয়। এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে যখন H2O জল, H2O হবে, জল মিশ্রিত হয় তখন ক্যালসিয়াম কার্বনেট এবং কার্বনেট জলে রূপান্তরিত হয়। জল যখন কার্বন ডাই অক্সাইডে দ্রবীভূত হয় তখন কার্বনিক অ্যাসিড তৈরি করি, কার্বন ডাই অক্সাইড প্লাস জল, কার্বনিক অ্যাসিড। আর এর সংস্পর্শে এসে চুনাপাথর, জিপসাম, ডলোমাইট এই জাতীয় শিলাগুলো বিক্রিয়া করে সহজেই দ্রবীভূত হয়ে জলের সঙ্গে সঙ্গে কি হয়ে যায়, সেই শিলাটাকে দুর্বল হয়ে সেটা গলে জলে দ্রবীভূত হয়ে যায়। ঠিক আছে, তখন এই যে দ্রবণ প্রক্রিয়াটা হয়ে থাকে। ঠিক আছে, এটা হলো তোমাদের রাসায়নিক বিক্রিয়া বা রাসায়নিক আবহবিকারের দ্বারা যে পদ্ধতিগুলো রাসায়নিক আবহবিকার ঘটার সেগুলো। এরপরে আমরা পড়ব রাসায়নিক আবহবিকারের ফলে গঠিত ভূমিরূপগুলো। ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। নেক্সট ভিডিওতে আমরা দেখব রাসায়নিক আবহবিকারের ফলে কী কী ধরনের ইন্টারেস্টিং ভূমিরূপগুলো তৈরি হয় সেগুলো। ঠিক আছে, সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট করে দাও এবং নেক্সট ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলের পর্দায় এবং অন্যান্য ভিডিওগুলোকে নিয়মিত ফলো করো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।